নমস্কার। সপ্তাহের সেরা গল্পে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে আরেকটি ভালো লাগার গল্প, ভালোবাসার গল্প নিয়ে আমরা চলে এসেছি আপনাদের কাছে। সুশীল মজুমদার ক্রিয়েশনসের নিবেদনে আজ শুনবেন প্রখ্যাত সাহিত্যিক মণিলাল গঙ্গোপাধ্যায়ের অন্যতম সেরা গল্প কঙ্কালের টঙ্কার। আজকের গল্প পাঠ শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ। আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করার পাশাপাশি আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। শুরু করছি আজকের গল্প। ছেলেবেলায় আমি কবিতা লিখতাম। আমার আত্মীয়রা আমায় তিরস্কার করতেন, বন্ধুরা ঠাট্টা করতেন, মাস্টারমশাই প্রহার দিতেন এবং কাগজের সম্পাদকরা না ছেপে ফেরত দিতেন। কিন্তু বলে রাখি, একদিন সমূহ বিপদ থেকে যে আমার প্রাণ রক্ষা হয়েছিল সে শুধু আমার ওই কবিত্ব শক্তির জোরে। তোমরা আশ্চর্য হচ্ছ, কবিতা আমার প্রাণ রক্ষা করলো কেমন করে? সত্যি বলছি, সেদিন কারো সাধ্য ছিল না যে মরণাপন্ন আমাকে রক্ষা করে। ভাগ্যে কবিতা লিখতে শিখেছিলাম, তাই বেঁচে গেলাম। নইলে লোকের অত্যাচারে কবিতার লক্ষ্মীকে বাল্য বয়সে বিদায় দিলে সেদিন আমার যে কি অবস্থা হতো তা আমিই জানি। গল্পটা তাহলে খুলেই বলি। নানা স্থান ঘুরে আমি যাচ্ছিলাম জয়পুর থেকে দিল্লি। টাইম টেবিল খুলে দেখলাম টানা দিল্লি যেতে হলে রাত্রের গাড়িটাই সুবিধে। কিন্তু সে ট্রেন অনেক রাত্রে ছাড়ে, প্রায় দুটো। একে জয়পুরের মতো জায়গা, তাই মাঘ মাসের শীত, তার উপর রাত্রি দুটো। এই ত্রহস্পর্শ ঘাড়ে নিয়ে যাত্রা করতে আতঙ্কে আমার বুক কাঁপতে লাগলো। কিন্তু উপায় কি? আমি স্টেশন মাস্টারকে বললাম, কি উপায় করা যায় বলুন দেখি। এই দারুণ শীতে ভোর রাত্রে বিছানা ছেড়ে উঠে ট্রেন ধরবার কথা মনে করতেই তো আমার কম্প দিয়ে জ্বর আসছে। আপনি কি ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার? তখন বড়দিনের ছুটিতে রেল কোম্পানি আধা ভাড়ায় সর্বত্র যাতায়াতের ব্যবস্থা করায় আমি সস্তায় বড় মানুষই করছিলাম। বুক ফুলিয়ে বললাম, হ্যাঁ, আমার ফার্স্ট ক্লাসের টিকিট। প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য খুব একটা ভালো ব্যবস্থা আছে। কি? আপনি এক কাজ করবেন, সন্ধ্যা 8টার মধ্যে খেয়ে দিয়ে স্টেশনে আসবেন। আপনাদের জন্য একখানা ফার্স্ট ক্লাস গাড়ি ওই সাইডিংয়ে কেটে রেখে দেব। আপনি তাতে বিছানা পেতে শুয়ে পড়বেন লেপমুড়ি দিয়ে। তারপর রাত্রে যখন মেল আসবে তাতে আপনার গাড়ি লাগিয়ে দেব। আপনি দিব্যি ঘুমোতে ঘুমোতে দিল্লি গিয়ে পৌঁছবেন। বাহ, এ তো বেশ। হ্যাঁ হ্যাঁ, শীতের রাতে গাড়ি ধরবার অসুবিধে বলেই তো কোম্পানি বড়লোক যাত্রীদের জন্য এই ব্যবস্থা করেছেন। খুব ভালো ব্যবস্থা। আমি তাহলে 8টার মধ্যেই আসব। আপনি গাড়ি ঠিক রাখবেন? গাড়ি ঠিক থাকবে, কিন্তু আপনি দেরি করবেন না। 8টার পরে আর কোনো ট্রেন নেই বলে আমরা 8টার সময় স্টেশন বন্ধ করে চলে যাই। 8টার মধ্যেই আসব বলে আমি চলে গেলাম। তারপর সন্ধ্যাবেলা আহারাদি সেরে পায়ে 3 জোড়া ডাবল মোজা, গায়ে দুটো গেঞ্জির উপর একটা মোটা ফ্লানেলের কামিজ, তার উপর সোয়েটার, তার উপর তুলো ভরা মির্জাই, তার উপর ওয়েস্টকোট, কোট, ওভারকোট এবং সর্বোপরি একটা মোটা বালাপোষ মুড়ি দিয়ে মাথাটাকে কান ঢাকা টুপি ও পশমের গলাবন্ধ দিয়ে এঁটে কাঁপতে কাঁপতে ঠিক 8টার সময় স্টেশনে এসে হাজির হলাম। আমার মস্ত বড় লোহার তোরঙ্গটা দুজন কুলি এসে ধরাধরি করে নামাতে গিয়ে একজন ফিক করে একটু হেসে ছেড়ে দিল।
ক্যা হলো রে? বাবুজির তোরঙ্গ দেখছি ফাঁকা, যা দু একটা ধুতি উতি আছে সেগুলো গায়ে জড়িয়ে নিয়ে বাক্সটা আমাদের বকশিস করে যান বাবু। আপনার কুলি ভাড়া, রেল মাসুল অনেক বেঁচে যাবে। যা যা, তোমাকে আর ইয়ে করতে হবে না বলেই আমি হনহন করে স্টেশন মাস্টারের ঘরের দিকে চলে গেলাম। স্টেশন মাস্টার আমায় দেখেই বললেন, গুড ইভিনিং বাবু, আপনার ভাগ্য খুব ভালো, আজ আর কোনো প্যাসেঞ্জার নেই, সমস্ত গাড়িটাই আপনার একলার। চলুন আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসি। বলে তিনি আমাকে নিয়ে প্ল্যাটফর্ম পেরিয়ে ৫-৬টা রেললাইন টপকে অনেক দূর চলে একটা ফাঁকা মাঠের ধারে এনে দাঁড় করালেন। সামনে দেখলাম একখানা ধোঁয়াটে রঙের গাড়ি কাটা পড়ে রয়েছে, ঠিক যেন একটা কন্ধকাটা অন্ধকারের আড়ালে গা লুকিয়ে দাঁড়িয়ে আছে। মাস্টারবাবু গাড়িটার চাবি খুলে দিয়ে বললেন, নিন উঠে পড়ুন, বিছানা পেতে শুয়ে পড়ুন। বলেই তাড়াতাড়ি তাঁর হাত বাতিটা তুলে নিয়ে গুড নাইট বলে ছুট দিলেন। অন্ধকারে তাকে আর দেখতে পেলাম না। রেল লাইনের ধারের খোয়াগুলোর উপরে তার জুতোর খসখস শব্দ কেবল শুনতে লাগলাম। ছ্যাঁত করে আমার মনে হলো, তাই তো, মাস্টারবাবু অমন করে পালালেন কেন? ইতিমধ্যে দেখি কুলি দুটো আমার তোরঙ্গ ও বিছানাটা গাড়ির মধ্যে তুলে দিয়েই বলছে, বাবুজি পয়সা। আমি তাদের হাতে পয়সা দিতেই তারাও ছুট দিল স্টেশনের দিকে। ব্যাপার কি? আমি হতভম্বের মতো দাঁড়িয়ে ভাবছি। দেখি দুটো কয়লা মাখা কালো ভূত রেল লাইনের বাঁধের নিচ থেকে উঠে অন্ধকারের মধ্যে কেবল 4টে সাদা চোখ দিয়ে আমায় দেখতে দেখতে স্টেশনের দিকে চলে গেল। তাদের পিছনে একটা কুকুর ল্যাজ তুলে দৌড় দিল। তারপরেই সব একেবারে নিস্তব্ধ, একেবারে অন্ধকার। অমাবস্যা রাত্রি, চারদিক অন্ধকার ঘুটঘুট করছে। সেই অন্ধকারে একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আমি এদিক ওদিক চারদিক দেখতে লাগলাম। আশেপাশে কেউ নেই, দূরে কেবল গাছগুলো অসাড় হয়ে ছায়ার মতো দাঁড়িয়ে আছে। গায়ের ভেতরটা কেমন ছমছম করতে লাগলো। আমি আস্তে আস্তে গাড়ির মধ্যে গিয়ে উঠলাম। গাড়ির ভেতরটা একেবারে অন্ধকারে ঠাসা। তাড়াতাড়ি দেওয়াল হাতড়ে বিজলি বাতির চাবি টিপলাম। খুট করে শব্দ হলো, আলো হলো না। সর্বনাশ, আলো নেই নাকি? আলোর সুইচ নিয়ে অনেকক্ষণ নাড়ানাড়ি করলাম, কোনো ফল হলো না। যেমন অন্ধকার তেমনি। পকেট খুঁজলাম, দেশলাই নেই। কেমন করেই বা থাকবে? আমি তো চুরুট খাই না, লুকিয়েও না। হয়তো তোরঙ্গের মধ্যে একটা দেশলাই আছে। চাবি খুঁজতে লাগলাম। পৈতেতে চাবি বাঁধা ছিল। বালাপোষ, ওভারকোট, কোট, ওয়েস্টকোট, সোয়েটার, গেঞ্জির গোলক ধাঁধার মধ্যে কোথায় যে পৈতে গাছাটা হারালো কিছুতেই খুঁজে পেলাম না। বামুনের ছেলে, বিপদে আপদে বিদেশ বিভুঁইয়ে যজ্ঞোপবীতটাই মস্ত সহায়, সেটাকেও শেষে খোঁয়ালাম। সেই অন্ধকারে আমার যেন হাঁপ ধরতে লাগলো। অন্ধকার যে জাঁতাকলের মতো মানুষের বুককে এমন করে পিষতে থাকে এ আমি জানতাম না। আমি গাড়ির মধ্যে এদিক ওদিক করে ছটফট করতে লাগলাম। মনে হলো যেন প্রাণ বেরিয়ে যাবে। মাথা ঘুরতে লাগলো, চোখের সামনে নানা রকম ছায়া দেখতে লাগলাম। কানে কাদের সব ফিস ফিস কথা এসে লাগতে লাগলো। কোথায় একটু আলো পাই। আমি ছুটে গাড়ি থেকে বেরিয়ে রেলের লাইন থেকে দুটো পাথর তুলে ঠক ঠক করে সজোরে ঠুকতে লাগলাম, যদি একটু আলোর ফিনকি পাই। কিন্তু হায় অদৃষ্ট, আলোর বদলে পাথরকুচির ফিনকি এসে আমার চোখ দুটোকে ঝনঝনিয়ে দিল। আমি দুহাতে চোখ রগড়াতে রগড়াতে স্টেশনের দিকে ছুট দিলাম, যেমন করে পারি সেখান থেকে একটা আলো নিয়ে আসব। স্টেশন মাস্টারটা কি পাজি!
এই অন্ধকারে মাঠের মধ্যে আমায় একলা ফেলে গেল, একটা আলো দিল না, বলল কি না দিব্যি ঘুমোতে ঘুমোতে যাবেন। পাঁচি কোথাকার। আমি ছুটতে ছুটতে একেবারে স্টেশনের কাছে এসে হাঁপ নিয়ে দাঁড়ালাম। প্ল্যাটফর্মের কিনারায় যে একটা বাঁকা খেজুর গাছ ছিল ঠিক তার সামনে। কিন্তু এ কি? এই তো সেই খেজুর গাছ, এই তো রয়েছে, কিন্তু কিন্তু স্টেশন কোথায়? আমি এদিক ওদিক চারদিক চেয়ে দেখলাম, স্টেশন নেই। মনে হলো কালো স্লেটের গা থেকে ছেলেরা যেমন তাদের আঁকা ছবিগুলো মুছে ফেলে, ঠিক তেমনই করে অন্ধকারের গা থেকে স্টেশনটাকে একেবারে কে মুছে ফেলেছে। আমার বুকটা থক করে উঠল। আমি আর তিল মাত্র না দাঁড়িয়ে আবার ছুটলাম যে পথে এসেছিলাম সেই পথে, আমার গাড়ির দিকে। টপাটপ 5-6টা লাইন টপকে ছুটতে ছুটতে আমি যখন সেই মাঠের ধারে আমার গাড়ির সামনে এসে দাঁড়ালাম, তখন দেখি অত বড় গাড়িখানা নিয়ে কে উধাও হয়েছে। গাড়ির চিহ্ন মাত্র সেখানে নেই। কি সর্বনাশ! আবার ভালো করে চারিদিকে চেয়ে দেখলাম, স্টেশনও নেই, গাড়িও নেই, চারদিক খা খা করছে। এখন উপায়? এই রাত্রে আশ্রয় পাই কোথায়? করি কি? একবার মনে হলো যাই, আর একবার গিয়ে ভালো করে স্টেশনটা খুঁজে আসি। কিন্তু স্টেশনের দিকটার সেই খাঁ খাঁ মূর্তি মনে হয়ে আমার বুকটা ছাপ করে উঠল। ছেলেবেলায় গল্প শুনতাম, দৈত্য দানরা রাতারাতি বড় বড় বাড়ি উড়িয়ে নিয়ে গিয়ে আবার সকালে যেখানকার বাড়ি সেইখানে রেখে যেত। এ কি তাই হলো নাকি? মনে তো বিশ্বাস হয় না, কিন্তু চোখে তো দেখছি তাই। হঠাৎ বুকটা কেঁপে উঠে মনে হলো, এমন করে রেল লাইনের উপরে দাঁড়িয়ে থাকা তো ঠিক নয়। আচমকা একখানা গাড়ি এসে চাপা দিয়ে যেতে পারে। যেই এই কথা মনে হওয়া, তাড়াতাড়ি লাইন থেকে অন্যদিকে ছুটে গেলাম। কিন্তু যেদিকেই যাই সেদিকেই রেলের লাইন। সামনে পিছনে ডাইনে বাঁয়ে যেদিকে ছুটি সেদিকেই দেখি রেলের লাইনের লোহার জাল দিয়ে আমায় ঘিরে ফেলেছে। পালাবার উপায় আর নেই। আমার এই ছুটোছুটি দেখে অন্ধকার থেকে কারা যেন হঠাৎ খিলখিল করে হেসে উঠল। আমি চমকে উঠে থেমে দাঁড়াতেই টাল সামলাতে না পেরে একেবারে বাঁধের উপর থেকে গড়াতে গড়াতে এক গাছতলায় এসে পড়লাম। মনে হলো প্রাণটা যেন বাঁচল। ট্রেন চাপা পড়বার আর ভয় নেই। গাছের গায়ে ঠেস দিয়ে চুপ করে বসে রইলাম। মনে হতে লাগলো কতক্ষণে রাত্রিটা কাটবে, কিন্তু রাত্রির যেন আর শেষ নেই। বসে বসে দেখতে লাগলাম নিস্তব্ধ রাত্রি ঝিমঝিম করতে করতে আরো নিঝুম হয়ে আসছে। আর রাত্রের অন্ধকারটা তার কালো গায়ের উপর চামচিকের ডানার মতো একখানা কালো কুৎসিত কম্বল আস্তে আস্তে টেনে মুড়ে দিচ্ছে। পৃথিবীর গা থেকে একে একে সব জিনিস যেন মুছে আসছে। দেখতে দেখতে আমি শুদ্ধ যেন মুছে আসতে লাগলাম। কালো জুতো মোজা পরা আমার লম্বা পা দুখানা একটু একটু করে মুছে গেল। কালো ওভারকোট ও নীল বালাপোষ মোড়া গা তাও আস্তে আস্তে মুছতে লাগলো। যখন প্রায় কোমর অবধি মুছে গেছে, আমি আর সে দৃশ্য দেখতে পারলাম না। তাড়াতাড়ি চোখ বুজে ফেললাম। চোখ বুজে মনে হতে লাগলো আমি আছি কি নেই, আছি কি নেই। আছে আছে, এইখানেই আছে। কানের কাছে কে একজন বলে উঠল। আমি চোখ চেয়ে দেখি মানুষের দেহের মেদ মাংস ছাড়িয়ে নিলে যেমন হয় তেমনই তর একটা কঙ্কাল তার কাঠির মতো সরু সরু লম্বা আঙুল নেড়ে ইশারা করে কাকে ডাকছে। দেখতে দেখতে ঠিক তারই জুড়ি আর একটা কঙ্কাল লাফাতে লাফাতে তার পাশে এসে দাঁড়ালো। তারপর আরেকটা, দ্বিতীয় কঙ্কালটা আস্তে সরে আমার খুব কাছে এসে ঘাড় হেঁট করে আমায় দেখতে লাগলো। তার চোখের উপর চোখ পড়তে দেখলাম না আছে পাতা,
না আছে তারা, শুধু দুটো গোল গোল গহ্বর কালো কটকট করছে। বেশ বেমালুম লুকিয়েছে তো, একেবারে চেনবার জো নেই। কইন 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 কইন, দেখি দেখি। তার হাড় বার করা আঙুলগুলো দিয়ে টিপে টিপে আমায় দেখতে লাগলো। ও আর দেখছিস কি? ও সেই আমার চোখে কি ধুলো দেবার জো আছে, আজারি লুকুক না। প্রথম কঙ্কালটা এতখানি হাঁ করে বিকট শব্দে হেসে উঠল। মুখের ভেতর থেকে তার সেই সাদা সাদা দাঁতগুলো বেরিয়ে অন্ধকারকে যেন কামড়ে ধরল। তবে একটু পরখ করে নেওয়া ভালো, কি জানি যদি ভুল হয়। নে, আর পরখ করতে হবে না, ওদিকে লগ্ন বয়ে যায়। সে আমার শিয়রের কাছে এসে দাঁড়ালো। আমি ভাবলাম, ব্যাস এই আমার শেষ। দেখতে দেখতে বাকি দুটো কঙ্কাল এগিয়ে এসে আমার পা দুখানা ধরল। প্রথমটা মাথার দিকটা ধরল, তারপর তিনজনে মিলে মাটি থেকে চ্যাংদোলা করে আমায় তুলে ফেলল। আমি তাড়াতাড়ি দুহাত দিয়ে গাছের গুড়িটা চেপে ধরে বলে উঠলাম, কোথায় নিয়ে যান মশাই? বিয়ে দিতে। বিয়ে দিতে? বিয়ে দিতে কি মশাই, এই বুড়ো বয়সে? বুড়ো বরই আমরা পছন্দ করি। মশাই, আমার চেয়ে ঢের বুড়ো আছে, তাদের কাউকে নিয়ে যান না। আমায় কেন মিছিমিছি কষ্ট দিচ্ছেন? তুমি ভেবেছ পালিয়ে এসে লুকিয়ে থাকলে রেহাই পাবে? তোমাকে আমরা জোর করে ধরে নিয়ে গিয়ে বিয়ে দেব। আমি তো মশাই পালিয়ে এসে লুকিয়ে নেই। সেই ছোটবেলায় একবার পালিয়েছিলাম বটে, তারপর তো জ্যাঠামশাই পুলিশ দিয়ে ট্রেন থেকে ধরে নিয়ে গিয়ে আমার বিয়ে দেন। আমরা পুলিশ এনেছি ধরে নিয়ে গিয়ে তোমার বিয়ে দেব বলে। কিন্তু আমি তো আর বিয়ে করতে পারবো না। পারবে নাকি? বিয়ে তোমায় করতেই হবে। এমন কি তোমার গো? রাগ করেন কেন মশাই? আমি ছাড়া কি আর পাত্র নেই? কত ছেলে হয়তো খুশি হয়ে বিয়ে করবে। এত রাত্রে ভালো পাত্র পাই কোথা? যাত্রার হাতে তো মেয়ে দেওয়া যায় না। চল চলো, লগ্ন বয়ে যায়। তাহলে নিতান্তই কি আমাকে বিয়ে করতে হবে? দুঃখ করছিস কেন ভাই কাংলা? তড়াক করে দাঁড়িয়ে উঠে বললাম, ক্যাংলাকে মশাই? আমি তো ক্যাংলা নই, আমি মাধব চক্রবর্তী। আমার পিতার নাম স্বর্গীয় মধুসূদন চক্রবর্তী। রাধে মাধব, রাধে মাধব। সে কি মশাই? এই এত রাত্রে এই শ্মশানের ধারে একটা জ্যান্ত শেয়াল কুকুর থাকে না, আর মাধব চক্রবর্তী আছে? তুই এতই বোকা পেলে আমাদের? এই তো আমি রয়েছি। আরে ভাই, মাধব চক্রবর্তীর দেহের ভিতর থেকে কথা কইলেই কি তুই মাধব চক্রবর্তী হয়ে যাবে? সে কি মশাই, মাধব চক্রবর্তীর দেহের ভিতর আবার কে এলো? আরে ক্যাংলা, তুই মাধব চক্রবর্তীর শূন্য দেহের মধ্যে সেদিয়ে আছিস, সে কি আমি টের পাইনি ভেবেছিস? এসব কি হেয়ালি বকছেন মশাই? মাধব চক্রবর্তীর দেহের মধ্যে যদি ক্যাংলা এলো, তো মাধব চক্রবর্তী গেল কোথা? আরে ভাই, বামুনের ছেলে, সে বৈকুণ্ঠে গেছে। না মরেই সে বৈকুণ্ঠে গেল? মনেছে না তো কি? মরেছে কিরকম? সে মরে গেল আর টের পেল না? মানুষ কখন জন্মায় আর কখন মরে, সে কি তা টের পায় নাকি? কথাটা শুনে বোঁ করে আমার মাথাটা ঘুরে গেল। আমার অজান্তে আমি মরে গেলাম নাকি? হ্যাঁ, সেই যে দেখলাম পৃথিবীর গা থেকে একে একে সব মুছে আসছে, সেই কি আমার মৃত্যু নাকি? কিন্তু এই তো আমি দাঁড়িয়ে রয়েছি, তা বটে, কিন্তু তবু কেমন সন্দেহ হতে লাগলো। হয়তো এ আমি নই, এ আর কারো আত্মা
শূন্য শরীর দখল করেছে, নইলে এই কঙ্কালগুলোর সঙ্গে এতক্ষণ কথা কইতে পারতাম? জ্যান্ত মানুষ কি কখনো তা পারে? কিন্তু মারা গেলাম কেমন করে? আমার তো কোনো রোগ হয়নি। হয়তো ওই বাঁধের উপর থেকে গড়িয়ে পড়ার সময় পাথরে মাথা লেগে আমার মৃত্যু হয়েছে, আমি টের পাইনি। ভাবতে ভাবতে আমার মাথা ঘুলিয়ে যেতে লাগলো। কেমন মনে হতে লাগলো, না, আমি মাধব চক্রবর্তী নই। এরা ঠিকই বলেছে। কাঙালিচরণের আত্মা আমার শূন্য দেহের মধ্যে এসে আসন পেতে বসেছে, তাইতে আমার দেহের ভ্রম হচ্ছে। মাধব চক্রবর্তীর জের বুঝি এখনো চলছে। কিন্তু কাঙালিচরণ লোকটা কে? আমি যদি কাঙালিচরণ হব, তবে আমি আমাকে চিনতে পারছি না কেন? এরা তো চিনতে পেরেছে। কি হে কাংলা, কি ভাবছ? বিয়ে করবার মতে স্থির হলো? আচ্ছা মশাই, আমি কি সত্যি কাঙালিচরণ? সে খানিক আমার মুখের দিকে অবাক হয়ে চেয়ে বলল, সে কি রে ক্যাংলা, তুই নিজেকে নিজে চিনতে পারছিস না? না। সর্বনাশ হয়েছে, তুই আমাদেরও চিনতে পারছিস না? একটুও না। তোর মনে পড়ছে না আজ এই অমাবস্যার দিনে ঘুঁটঘুঁটে লগ্নে তোর বিয়ে রাগেশ্বরীর সঙ্গে? কই, আমার তো কোনো বিয়ের কথা হয়নি। সে কি রে, তোর গায়ে গোবর পর্যন্ত হয়ে গেছে, মনে পড়ছে না? গায়ে গোবর কাকে বলে? তুই অবাক করলি, তোর কিছু মনে পড়ছে না? গায়ে গোবরের দিন ভোর রাত্রে তালপুকুরে তুই মাছ মারতে যাচ্ছিলি তত্ত্ব পাঠাবার জন্যে। তাল গাছের মাথায় বসে পা ঝুলিয়ে রাগেশ্বরী বর্পণের কড়ি বাঁধছিল। তুই রাগেশ্বরীকে দেখতে পাসনি, সেও তোকে দেখতে পায়নি। তারপর তুই যেমন ঠিক তাল গাছের তলাটিতে এসেছিস, অমনি রাগেশ্বরীর পা দুটো দুলতে দুলতে তোর কপালে এসে ঠক করে লেগে গেল। রাগেশ্বরী তো লজ্জায় 7 হাত জিভ কেটে মাথায় ঘোমটা টেনে দে দৌড়। আর তুই বাড়িতে কাঁদতে কাঁদতে ছুটে এসে বললি, ও মেয়েকে আমি বিয়ে করবো না। কেন রে, কেন, কি হয়েছে? তুই বললি, ওর পা আমার কপালে ঠেকেছে। তাতে কি হয়েছে কি? তুই বললি, হয়েছে আমার মাথার মুন্ড বলে কপাল চামড়াতে লাগলি। এসব তোর মনে পড়ছে না? মনে পড়ছে। এই রকম একটা গল্প যেন কোথায় শুনেছিলাম। তারপর কি হলো? সর্বনাশ করলি, তারপরেও তোর মনে পড়ছে না? তারপর তো গনু ঠাকুর এলেন, এসে বিধান দিলেন যে রাগেশ্বরীর পা তোর মাথায় একবার ঠেকেছে, তুই 7 বার তোর পা দিয়ে তার মাথাটা থেঁতলে দে, তাহলেই সব দোষ খণ্ডে যাবে। তুই বললি, ওরে বাপ রে, রাগেশ্বরীর মাথায় লাথি মারা সে আমি পারবো না বলেই তুই চুপ দিলি। তারপর আজ বিয়ের সময় তোকে খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতে এই শ্মশান ঘাটে এসে দেখি তুই এই মাধব চক্রবর্তীর মরাটাকেই দানা পাইয়ে বসে আছিস। আরে, এই মাধব চক্রবর্তীকে যারা পোড়াতে এসেছিল তারা গেল কোথায়? তোকে দেখে ভয়ে পালিয়েছে বুঝি? মাধব চক্রবর্তীকে আবার পোড়াতে আসবে কারা? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তোর কিছুই মনে পড়ছে না? তুই সত্যি বলছিস নাকি মস্করা করছিস? তোমার দিব্যি, আমি সত্যি বলছি। তবে সর্বনাশ হয়েছে, তোকে মানুষে পেয়েছে। মানুষে পেয়েছে কি গো? জানিস না বুঝি, আমরা যেমন মানুষের ঘাড়ে চাপি,
মানুষেও তেমনি আমাদের কারো কারো ঘাড়ে চাপে। তুই যখন মাধব চক্রবর্তীর দেহে সেদিয়েছিলি তখন বোধ হয় তার একটুখানি প্রাণ ছিল, সেইটে তোকে পেয়ে বসেছে। তাতে কি হয়? মানুষ যেমন তখন নিজেকে চিনতে পারে না, আপনার লোককে চিনতে পারে না, আবল তাবল বকে, কটমট করে চোখ ঘুরোতে থাকে, আমাদেরও ঠিক তেমনি হয়। তাই তো তুই অমন করছিস, নিজেকে চিনতে পারছিস না, আমাদেরও চিনতে পারছিস না। ও, তাই আমি নিজেকে ক্যাংলা বলে চিনতে পারছি না। ওগো, তবে আমার কি হবে? যেমন বিয়ে করব না বলে পালিয়ে এসেছিস, তেমনি ঠিক জব্দ। ওগো, আমি রাগেশ্বরীকে বিয়ে করব, আমাকে তোমরা উদ্ধার করো। তবে বেরিয়ে আয় ওখান থেকে। বেরোবো কি করে গো? পথ হারিয়ে ফেলেছিস বুঝি? মুশকিল করলেই দেখছি। এক কাজ কর, মাধব চক্রবর্তীর ওই কোঁচার খুঁটটা ওই গাছের ডালে বেঁধে গলায় একটু ফাঁস দিয়ে তুই ঝুলে পড়, তাহলে সুরত করে বেরিয়ে আসতে পারবি। ওরে বাপরে, সে যে ফাঁসি, সে আমি পারবো না। ভয় কি? আমি তো কতবার ফাঁসি গেছি, তোর কোনো ভয় নেই, তুই ঝুলে পড়। না গো না, সে আমি পারবো না, গলায় ফাঁসি দিতে কিছুতেই পারবো না। যেমন এই কথা বলা, সেই প্রথম কঙ্কালটা তার সেই কালো গর্তের মতো দুটো চোখ বনবন করে ঘুরিয়ে বলল, তুই ফাঁসি যেতে পারবি না, আমরা হলাম গলায় দড়ে, তুই আমাদের ঘরের ছেলে হয়ে এমন কথা বলিস যে ফাঁসি যেতে তোর ভয় হয়? কুলাঙ্গার কোথাকার! কি করব, আমার যে ভয় করছে। বেলা ঝুলে পড়, নইলে তোর ভালো হবে না বলে দিচ্ছে। ওগো, তোমার দুটি পায়ে পড়ি, আমি ফাঁসিতে ঝুলতে পারবো না, আমার ভয় করছে। কত বাঁকা কোথাকার! দূর হ আমার সামনে থেকে, দূর হ। সে তেড়ে আমায় মারতে এলো। রাগ করেন কেন খুড়ো মশাই? ও হয়তো ক্যাংলা নয়, নইলে ফাঁসিতে ভয় পাবে কেন? কি ক্যাংলা নয় ও? আমি 7 বছর টিকটিকি পুলিশে কাজ করেছি, কত বড় বড় ফেরার পাকড়াও করেছি, আমার ভুল হবে? যখন সন্দেহ হচ্ছে তখন একবার পরখ করে দেখতে ক্ষতি কি দাদা মশাই? আচ্ছা বেশ, পরীক্ষা হোক। কি হে, তুমি মাধব চক্রবর্তী না কালীচরণ? আগে আমি তো জানতাম আমি মাধব চক্রবর্তী, কিন্তু তারপর থেকে মনে হচ্ছে কাঙালিচরণ। কাঙালিচরণ যদি হও, তুমি আমার অবাধ্য হয়েছ বলে তোমায় শাস্তি নিতে হবে। তোমায় ফাঁসি দেব আমরা এই শ্মশানে, এই গাছের ডালে। আগে আমি তবে মাধব চক্রবর্তী। বেশ বেশ, মাধব চক্রবর্তী বলে যদি নিজেকে প্রমাণ করতে পারো, তাহলে তোমায় 3 বার ছেলাম ঠকে আমরা চলে যাব। আর যদি না পারি, তাহলে এইখানে তোমার ঘর মটকে রেখে চলে যাব। ঘাড় বটকে দেবেন? সর্বনাশ! এই বিদেশ বিভূঁই, এই অচেনা জায়গায় এত রাত্রিরে নিজেকে কি করে প্রমাণ করব মশাই? না পারো, ঘাটে মটকে দেব, শ্মশানের ভূত হয়ে থেকো। সত্যি বলছি। এই কথা শুনে আমি কেঁদে ফেললাম। তখন সেই দ্বিতীয় কঙ্কালটা এগিয়ে এসে বলল, কাঁদছো কেন? তোমার এমন কোনো চিহ্ন নেই যাতে প্রমাণ হয় তুমি মাধব চক্রবর্তী। আছে, আছে আছে, এই দেখুন,
আমার ডান হাতে একটা জরুলের দাগ। ও প্রমাণ তোমাদের পুলিশের কাছে চলে, এখানে আমাদের কাছে চলে না। কোনো ভেতরের প্রমাণ দিতে পারো? আমার ভেতরে কি আছে না আছে আমি তো জানি না মশাই। এই দেখুন না, আমার ভেতরে কাঙালিচরণ আছে কি মাধব চক্রবর্তী আছে, আমি তাই ঠিক ঠাহর করতে পারছি না। কাঙালিচরণ হলে তোমায় ফাঁসি দেব কিন্তু। একদিন না না, আমি মাধব চক্রবর্তী। সে কি প্রমাণ করো, নইলে ঘর মটকালাম বলে। অমন ভেবড়ে যাচ্ছ কেন? তোমার কি এমন কোনো গুণ নেই যাতে বোঝা যায় তুমি মাধব চক্রবর্তী? হ্যাঁ আছে বই কি, আমার একটা মস্ত গুণ আছে, আমি কবিতা লিখতে পারি। তুমি কবিতা লিখতে পারো? নিজে লেখো না পরের কবিতা নিজের বলে চালাও? না মশাই, আমি সেরকম কবি নই। তোমার কবিতা কাগজে ছাপা হয়? না, সম্পাদকরা ভয়ে ছাপেন না। ভয়ে ছাপেন না? কিরকম? আমার কবিতা এত উচ্চ শ্রেণীর যে একবার সে কবিতা ছাপলে পাঠকেরা অন্য কবিতা পড়তেই চাইবে না, কাগজ ভর্তি করা তখন দায় হয়ে উঠবে, এ কথা এক সম্পাদক নিজের মুখে বলেছেন। আচ্ছা, কই দেখি একটা কবিতা লেখো দেখে নে। আমি তখনই আমার ওভারকোটের পকেট থেকে আমার পকেট বইখানা বার করে বললাম, একটা আলো চাই যে। দিচ্ছি আলো বলে খানিকটা ধুলোবালি একত্র করে একটা ফুঁ দিল, আর অমনি আগুন জ্বলে উঠল। আমি সেই আলোয় বসে লিখতে লাগলাম। খানিকটা লিখেছি। সে বলল, কে লিখলে পড়ো। এখনো যে শেষ হয়নি মশাই। কবিতার আমার শেষ আছে নাকি? যা লিখেছ পড়ো, ফাজলামি করতে হবে না। আমি সুর করে পড়লাম, পড়িয়ে বিপদে তারা, হয়েছি মা দিশেহারা, উদ্ধারো এ দুঃখ কারা, পার হতে মা জননী। শ্মশানে বসিয়ে ডাকি, ভয়ে ঘোরে শির চাকি, খাবি খায় প্রাণ পাখি, শূন্য হেরি এ ধরণী। কোথা মোর গেহ খাঁচা, কোথা পিতা কোথা চাচা, এসে মা আমারে বাঁচা, দিয়ে তোর পা তরণী। এইটুকু শেষ হতেই সে বলল, ঢের হয়েছে, ঢের হয়েছে। এরকম গান তো আমি অনেক যাত্রায় জুনিদের মুখে শুনেছি। এ তোমার নিজের লেখা না পুরনো গান একটা মুখস্থ ছিল তাই লিখে শোনাচ্ছ? বললাম, না মশাই, এ আমার নিজের রচনা, একেবারে টাটকা। এতে আপনি পুরনো গন্ধ কোথায় পেলেন? দেখছেন না একেবারে আধুনিক ধরনের লেখা। যেটা পড়া করতে হবে না। পুরনো একটা গান চুরি করে নিয়ে আমি ফাঁকি দেবে ভেবেছ? তা হচ্ছে না। দেখে তুমি কত বড় অবস্থান। আমার নাম নিয়ে একটি কবিতা লিখতে পারো? খুব পারি। নাম দিয়ে আমি অনেক কবিতা লিখেছি। তেলের নাম দিয়ে, ওষুধের নাম দিয়ে অনেক ভালো ভালো কবিতা আমার লেখা আছে। একবার একটা জুতোর দোকানের কবিতা লিখে আমি প্রাইজ পেয়েছিলাম। আপনার নামটা কি বলুন, আমি এখনই লিখে দিচ্ছি। আমার নাম চাঁদরেন। হ্যাঁ, লিখে ভালো দেখে এই নাম নিয়ে একটা কবিতা, চট করে বুঝবো কত বড় বাহাদুর তুই। কাগজ পেন্সিল নিয়ে লিখতে শুরু করেছি মাত্র সে বলল, কি লিখলে? পড়ো। হ্যাঁ পড়ো। আমিও বড় কবিতা দু চোখে দেখতে পারি না। মশাই আর একটু সময় দিন, বলে আমি ঘস ঘস শব্দে লিখে যেতে লাগলাম। একবার একটু থেমেছি। সে আমার খাতার দিকে ঝুঁকে দেখে বলল, অনেকটা লেখা হয়েছে, না এইবার পড়ো। অগত্যা আমি পড়লাম। রেল আছে, জেল আছে, আর আছে কদবেল, পাশ আছে, ফেল আছে, আর আছে সুলোসেল, ঢোল আছে, চোল আছে, আর আছে সার্কেল, সবসে বড়া হ্যায় জাঁদরেল জাঁদরেল। পড়া শেষ হতেই সে চিৎকার করে উঠল, বাহ 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 বাহ, বেনে লিখেছ তো। হ্যাঁ,
আরেকবার পড়ো তো, পড়ো। রেল আছে, জেল আছে, আর আছে কদবেল, পাশ আছে, ফেল আছে, আর আছে সুলোসেল। বাহ, চমৎকার হয়েছে, বেশ হয়েছে। যাও, প্রমাণ হয়ে গেল তুমি কবি মাধব চক্রবর্তী। ঠিক বলছেন মশাই, আমি কাঙালিচরণ নই। কালীচরণের 14 পুরুষ এমন কবিতা লিখতে পারে না। মাধব চক্রবর্তী না হলে এমন কবিতা লেখে কে? মশাই, আমার আর একটা কবিতা শুনবেন? এই খাতায় লেখা আছে, এই জয়পুরের শীত সম্বন্ধে। কয়, শোনাও তো দেখি। তাড়াতাড়ি পকেট থেকে বইয়ের পাতা হাতড়ে কবিতাটা বার করে পড়তে শুরু করলাম। বস্তা বস্তা পুঞ্জ পুঞ্জ তীব্র হিম ঢেলে বোমমার্গে কে রচিল শীতের পাহাড়। লেপ গদি বালাপোষ সর্ববর্ম ভেঙে কম্প এসে কাঁপাইছে শরীরের হাড়। ঊর্ধ্বফনা ক্রুদ্ধ শত নাগিনীর প্রায় কপালে কপলে ভীম হানিছে ছোবল। কিংবা কোনো পিশাচিনী উন্মাদিনী সমা তীক্ষ্ণ ধার ছুরিকায় করিছে কোতল। অথবা কি মেঘদৈত্য ছড়ে শার্পনেল। হঠাৎ দূরে একটা বিভৎস কোলাহল উঠল। ওরে, ক্যাংলাকে পাওয়া গেছে। আমি চমকে উঠে পড়া থামিয়ে চেয়ে দেখি, আমার সামনের কঙ্কাল তিনটে লাফাতে লাফাতে ডিগবাজি খেতে খেতে মাঠের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি রাম রাম বলতে বলতে সেখান থেকে উঠে পড়লাম। এতক্ষণ রাম নামটা যে কেন মনে আসেনি কে জানে। আমি রেল লাইনের বাঁধ ঠেলে উঠতে যাচ্ছি, এমন সময় দুটো কুলির সঙ্গে দেখা। তারা বলল, বাবু, আপনাকে আমরা খুঁজে বেড়াচ্ছি। আপনি গাড়ি ছেড়ে কোথায় গেছিলেন? আর কি বলবো, বললাম আমি এখানে ওই হচ্ছিল কি না তাই একটু দেখছিলাম। আপনার গাড়ি ঠেলে আমরা ওই দিকে রেখে দিয়েছি, চলুন আপনাকে দেখিয়ে দিই। তারা আমাকে গাড়িতে তুলে দিল। আমি গাড়িতে উঠে বললাম, হ্যাঁ রে, গাড়িতে আলো নেই কেন? বিজলি বাতি আছে, রেলগাড়ির সঙ্গে লাগিয়ে দিলে তবে জ্বলবে। আমাকে একটা বাতি দিয়ে যেতে পারিস, বকশিস দেব। তাদের একজন ছুটে গিয়ে একটা বাতি এনে দিল। আমি সেইটা সামনে রেখে পকেট বই খুলে নিজের লেখা কবিতা পড়তে লাগলাম। আজ শুনলেন প্রখ্যাত সাহিত্যিক মণিলাল গঙ্গোপাধ্যায়ের অন্যতম সেরা গল্প কঙ্কালের টঙ্কার। গল্প পাঠে সুশীল মজুমদার, অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, আশিস রায়, দেবাশিস দিঘাল এবং রোহন ঘটক। আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করার পাশাপাশি আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না। আমাদের পরের উপস্থাপনা নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব আপনাদের কাছে। আমাদের পরের উপস্থাপনার নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তাদের স্বাগত জানিয়ে অনুরোধ করছি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, আরও অনেকটা পথ চলতে আমাদের সাহায্য করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার যোগাযোগ হবে পরের উপস্থাপনায়। সকলে ভালো থাকবেন। নমস্কার।